Citizens' views. Where citizens are journalists. বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক মণ্ডলী, আজ 15ই আগস্ট, জাতির শৃঙ্খল ভাঙার দিন। এই বিশেষ আলোচনা পর্বে আমি সিটিজেন ভিউজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই আলোচনা অনুষ্ঠান উপভোগ করার জন্য। বাংলাদেশের ইতিহাসে 15ই আগস্ট 1975 এমন একটা দিন যা বদলে দিয়েছিল জাতির ইতিহাস। স্বৈরাচার শেখ মুজিবুর রহমানের পতনের মধ্য দিয়ে বাংলাদেশের 7 কোটি মানুষ মুক্তি পেয়েছিল একদলীয় ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা থেকে। মাত্র কয়েকজন দেশপ্রেমিক সৈনিকের সেদিন সেই দেশপ্রেমিক সৈনিকদের ভূমিকায় দেশের 7 কোটি মানুষ শান্তির নিঃশ্বাস ফেলেছিলেন। এই ঐতিহাসিক দিন উপলক্ষে আমরা আজকে আলোচনা করব 15ই আগস্টের রাজনৈতিক প্রেক্ষাপট, জাতির মুক্তির তাৎপর্য এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য কি শিক্ষা আছে এই 15ই আগস্টের ঘটনার পরে। আজকের আলোচনায় আমাদের সঙ্গে আছেন খন্দকার গোলাম মুর্তজা, প্রেসিডেন্ট ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপি, উনি জয়েন করেছেন বাংলাদেশ থেকে। আমাদের সঙ্গে আরো আছেন দেওয়ান এইচ.এম. ইসমাইল, সেক্রেটারি জেনারেল লিবারেল ফ্রিডম পার্টি বাংলাদেশ, যাকে আমরা ফ্রিডম পার্টি হিসেবেই চিনি, উনি জয়েন করেছেন অস্ট্রেলিয়া থেকে। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি সিটিজেন ভিউজের এই আলোচনা। থ্যাংক ইউ রাজা ভাই। ধন্যবাদ রাজা ভাই। আমি প্রথমেই ইসমাইল ভাইয়ের কাছে আসতে চাই। ইসমাইল ভাই, 15ই আগস্ট 1975 সালের এই ঘটনা না ঘটলে আজকের এই যে বাংলাদেশ, আমরা বাংলাদেশি পরিচয় দিই, আমাদের সেই পরিচয়টা থাকতো কিনা? আর পাশাপাশি এই ঘটনা কি বিপ্লব ছিল নাকি বিদ্রোহ ছিল? আপনি কোন চোখে দেখছেন? আপনার মূল্যায়ন কি? 75-এর 15ই আগস্ট অবশ্যই একটা বিপ্লব ছিল, এবং এই বিপ্লব যদি সেদিন কর্নেল ফারুক, কর্নেল রশিদ, মেজর ডালিম, মেজর বজলুর দ্বারা নেতৃত্ব না দিতেন, বাংলাদেশের জনগণেই শেখ মুজিবকে পাড়িয়ে মেরে ফেলতেন, এটা আমার ধারণা। কারণটা হচ্ছে বিপ্লবটা সেখান থেকে মানুষের কাছ থেকে এসেছে। মুজিবের মৃত্যুর পর আপনি দেখেছেন, আমার মনে হয় যে কত মানুষ মিষ্টি বিতরণ করেছে, আনন্দ উল্লাস করেছে। এমনকি হাসিনার সেই এক মন্ত্রী ইনু, জাসদের নেতা, উনিও ট্যাঙ্কের গলায় মালা দিয়ে নেচেছিলেন। তো এইসব সমস্ত এক্সাম্পলগুলো প্রমাণ করে যে 15ই আগস্ট বাংলাদেশের মানুষের একটা আকাঙ্ক্ষার প্রতিফলন। সেদিন যদি 15ই আগস্ট না ঘটতো, আমাদের আজকে কাশ্মীর এবং আপনার হায়দ্রাবাদের ভাগ্যই বরণ করা লাগতো। তো সেই 15ই আগস্টে সবচেয়ে যে রিস্ক এবং সবচেয়ে যে কঠিন দায়িত্ব নিয়েছিলেন সেটা ছিলেন কর্নেল ফারুক এবং মেজর বজলুল হুদা, মেজর ডালিম, কর্নেল রশিদ। এবং আপনি দেখেন 30,000 রক্ষী বাহিনীকে একা সেদিন সারেন্ডার করিয়েছিলেন একটা ভুয়া ট্যাঙ্ক নিয়ে, যে ট্যাঙ্কের গোলা বারুদ ছিল না, এক কর্নেল ফারুক। তো আজকে প্রজন্ম সেই ইতিহাস জানে না, এবং ঘসিটি বেগম শেখ হাসিনা বারবার চেষ্টা করেছে এই ইতিহাসটাকে মুছে দেওয়ার জন্য। 75-এর 15ই আগস্ট বাংলাদেশের গণতন্ত্রের এবং স্বাধীনতার পূর্ণ জন্ম বলতে পারি আমরা। এবং আজকে সেই 15ই আগস্ট সম্পর্কে কথা বলার মতো বহু লোক থাকলেও তারা বলতে চায় না, আসতে চায় না। এবং 15ই আগস্টের বেনিফিশিয়ারি সে বিএনপি, জামাত থেকে শুরু করে সমস্ত রাজনৈতিক দল, এমনকি শেখ মুজিব সমস্ত রাজনৈতিক দল বন্ধ করে দিয়ে বাকশাল প্রতিষ্ঠা করেছিলেন, এবং সমস্ত পত্রিকাগুলো ব্যান করে দিয়ে নিজের চাটুকার কয়েকটি পত্রিকা রেখে বাংলাদেশের গণতন্ত্র এবং সংবাদপত্রকে হত্যা করেছিলেন। এবং মুজিবই প্রথম
ওই ফারাক্কা বাঁধ চালু করে দিয়েছিলেন, যে যে সুবিধা দিয়েছিলেন ইন্দিরাকে, যেটার আজকে পর্যন্ত দেশ এবং জাতিকে মাসুল দেওয়া লাগছে, আমাদের বন্যা হয়ে যায়। যখন ওদের ওখানে পানি বেড়ে যায় তখন ড্যাম ওপেন করে দেয়, আমরা বন্যায় তলিয়ে যাই, এবং সেই সময় ওরা সুবিধাটা নেয়, আমাদের পিএস, আমাদের ধান চাল তলিয়ে যায়, নষ্ট হয়ে যায়, আর ওরা এটাকে ট্রিপল প্রাইস দিয়ে আমাদের কিনে আনতে হয় ওদের কাছ থেকে। আমি আমি এবং আমি ওরা আপনার আলোচনা একটু ইন্টারাপ্ট করতে চাই। সেটা হলো, আপনি বলছেন যে 75-এর 15 আগস্টের বেনিফিশিয়ারি বিএনপি সহ জামাত, এবং আমি মনে করি যে এটা ধারণা, সেটা হলো যে এখন যারা রাষ্ট্র ক্ষমতায় আছে, এবং আপনি জানেন যে 2024-এ শেখ হাসিনা তার দলবল সহ পুরো সবাই পালিয়ে গেছে। তারা যদি আজকে বাংলাদেশে থাকতো ওই 5 আগস্টে, তাহলে কি 15 আগস্টের মতো ঘটনা ঘটতো বলে আপনি মনে করেন? ওই যে আমি শুরুটা করেছিলাম যে শেখ মুজিব বেঁচে থাকলে কর্নেল ফারুক রশিদ, মেজর ডালিমরা যদি দায়িত্ব না নিতেন, জনগণ ওদেরকে পালিয়ে মেরে ফেলতো। ঠিক এমনই ঘটনা ঘটতো সেদিন 5 আগস্ট। হাসিনা যদি পালিয়ে যেয়ে তার জীবন রক্ষা না করতেন, তাহলে বাংলাদেশের মানুষ সেদিন এই গুম খুন অত্যাচার আয়নাঘরের প্রতিশোধ নিয়ে নিতেন। ওকে, ধন্যবাদ ইসমাইল ভাই। আমি আপনার কাছে আবার আসবো। আমি একটু মুর্তজা ভাইয়ের কাছে যাই। মুর্তজা ভাই, 1975 জি। সালে 15 আগস্টের পর রাজনৈতিক যে বহুমাত্রিতার পথ সুগম হয়েছে, আসলে কি রাজনৈতিক বহুমাত্রিতার পথ কি সুগম হয়েছে বলে কি আপনি মনে করেন এই 1975 সালের পরবর্তী সময়টাতে? বিসমিল্লাহির রহমান রহিম। হ্যাঁ, আজকের প্রেক্ষাপটে আলোচনা করতে গেলে 75-এর প্রেক্ষাপট সামনে চলে আসে। আমি মনে করি 1974 সালে সর্বপ্রথম শেখ মুজিবুর রহমান, যিনি আমরা বলতাম, এখনো বলি, স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমান। আমরা বঙ্গবন্ধু বলতাম না, স্বাধীনতার স্থপতি বলতাম। আমি তখন জাতীয় ছাত্রলীগের কনিষ্ঠ একজন নেতা ছিলাম, কর্মী ছিলাম। সেক্ষেত্রে আমরা দেখেছি 1974 সালে বিশেষ ক্ষমতা আইন জারির পরে, ওই দিনই 1974-এর বিশেষ ক্ষমতা আইনে আমি গ্রেপ্তার হই। গ্রেপ্তার হওয়ার পরে ডিটেনশনে ওই বিশেষ ক্ষমতা আইনে আমাকে 120 দিন জেলে থাকতে হয়েছে। আমি ফিরে আসার পরে আমি মহাসিন হলে থাকতাম, হাজী মোহাম্মদ মহসিন হল, ঢাকা ইউনিভার্সিটি। সেখান থেকে আমি গেলাম 32 নম্বরে শেখ মুজিবের সঙ্গে দেখা করতে, তৎকালীন রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি বলা যাবে না, তখন হন নাই রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ছিলেন। আমার দেখে উনি বললো, কিরে কবে বের হলি? তাই বললাম যে এই জন্যই তো যুদ্ধ করেছিলাম, জেলখানায় যাওয়ার জন্য, তাই সব ঠিকঠাক হয়ে যাবে। কি ন্যাশনাল রাজনীতি করার ইচ্ছা আছে? তখন আমি সেকেন্ড ইয়ারের ছাত্র ঢাকা ইউনিভার্সিটি। তাই বললাম যে ন্যাশনাল রাজনীতি করার ইচ্ছা আছে, বিধায়ী তো রাজনীতিতে ঢুকেছি। তা বলে ন্যাশনাল রাজনীতি করার ইচ্ছা থাকলে তোকে বলে দেই, একটা জিনিস মনে রাখিস, সেটা হলো লোভ। লোভ সংবরণ করতে হলে ন্যাশনাল রাজনীতি করা ঠিক আছে, লোভ সংবরণ করতে হবে। এই মানুষটাকে আমি দেখলাম কয়েকদিন পরেই, কয়েক মাস পরে উনি একদলীয় শাসন করলেন বাকশাল। উনার নিজের দল আওয়ামী লীগ, যে দলের পরিচয়ে উনি বড় হয়েছেন, যে দলের পরিচয়ে উনি নেতা হয়েছেন, সেই দলকে পর্যন্ত উনি অফ করে দিয়ে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ করে ফেললেন। এই যে লোভ, উনি বলছিলেন, কিন্তু উনি নিজেই লোভ সামলাতে পারেন নাই। হয়তো ক্ষমতার লোভ বা অন্য কিছু হইতে পারে, আমি জানি না সেটা। তবে আমার দুঃখ ছিল এটাই যে উনি নিজে এটা বলার পরে উনি কিভাবে এটা করলেন, বাকশাল করলেন। আমরা বাকশালের প্রতিবাদ করছি, বারবার জেলে গেছি, বারবার নির্যাতিত হয়েছি,
কিন্তু কোনো সময় আপোষ করি নাই, আর যাই নাই কোনোদিন 32 নাম্বারে। ওই আমার শেষ যাওয়া ছিল। যখন আমি দেখলাম উনি নিজের লোভ সামলাতে পারেননি, উনি কিভাবে আজকে বাকশাল করে দেশটাকে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিসর্জন দিয়ে শুধুমাত্র কয়েকটা চারটা পত্রিকা রেখে সব পত্রিকা ব্যান করে দিলেন। এই পত্রিকার যারা কর্মী ছিলেন, আমি সাংবাদিক ছিলেন। একটু একটা অন্য কোশ্চেন করি আপনাকে, সেটা হলো যে জি আপনি যে জাসদ ছাত্রলীগ করতেন, এবং একটা জি কথিত আছে যে শেখ মুজিব প্রায় 34,000 জাসদের নেতা কর্মীকে হত্যা করেছিল। এই ঘটনাটা কতটুকু সত্য এবং কতটুকু মানে মিথ, এটা আপনার কাছে কি মনে হয়? অবশ্যই সত্য। কারণ আমরা দেখেছি আমাদের চোখের সামনে মানিকগঞ্জ, রাজবাড়ী, কিশোরগঞ্জ, ঢাকা সহ সারা বাংলাদেশে, মাদারীপুর, সারা বাংলাদেশে এখান থেকে ধরে ধরে নিয়ে চলে যেত রক্ষী বাহিনী। রক্ষী বাহিনী আমাকে ধরে নিয়ে গেছিল, আদামারা করে ফেলে রাখছিল। আল্লাহ রব্বুল আলামিন হয়তো আমাকে হায়াত দিয়েছিলেন, তাই জীবিত আছি। এটা অবশ্যই সত্য। দেখেন 24-এর বিপ্লব, আমি এটা অনেকে কোনো অভ্যুত্থান বলেন, এটা অন্যভাবে বলেন, কিন্তু আমি এটা বিপ্লবী বলি। আমি মনে করি এই বিপ্লবে কতজন লোক মারা গেছে, আজ কয়েকটা দিন, 365 দিন, এই কয়েকটা দিনের মধ্যেই আমরা সেই পূর্ণাঙ্গ লিস্টটাই এখনো বের করতে পারিনি। কাজেই 35,000 না 30,000 না 20,000 এটা আইডেন্টিফাই করে তৎকালীন সময় আমরা যেটা সার্ভে করেছিলাম, আমরা দেখেছি 30 থেকে 35,000 এই সংখ্যা হত্যা করেছিল। আসলো মানে কে এই সংখ্যাটাকে মানে প্রকাশ করলো এবং কিভাবে প্রকাশ করলো, ভিত্তিটা কি আছে? না, এই প্রোগ্রামটা করেছিলেন তৎকালীন সময় ডক্টর আফতাব উদ্দিন ভাই। উনি গণকণ্ঠে সম্পাদক হিসাবে কাজ করতেন। ওনার কাছ থেকে আমরা জেনেছি যে 30-35। আমি বলেছিলাম 30 আর 35-এর মধ্যে ডিফারেন্স তো 5,000, এর মধ্যে ধরে নিতে হবে। আর তখন তো এত সার্ভে বা এত কিছু ছিল না, এভাবে মাথা গুনার মতো গুনে বলা হয়েছিল। তবে 30-এর নিচে না বলে আমি ধারণা করছি, কারণ আমার আশেপাশে যারা ছিল কেউ তো ছিল না, সবাই তো মেরে ফেলছিল রক্ষী বাহিনী, যাদের নিচে তাদের মেরে ফেলছে। মোর্শেদ ভাই, আরেকটা বিষয় একটু আমি অ্যাড করতে চাই। বিশেষ করে 71-এর পরবর্তী 72 থেকে 75 পর্যন্ত ইতিহাস আসলে এখনকার, যে নতুন প্রজন্ম, এই নতুন প্রজন্ম কিন্তু আসলে এই ইতিহাসটা আসলে জানে না যে 71 থেকে 75 পর্যন্ত বাংলাদেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা নামে কি চলেছিল, এবং মানে সারা বিশ্ব এবং ভারত এবং অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা কেমন ছিল। এই বিষয়গুলো কিন্তু আমাদের নতুন প্রজন্ম জানে না, তারা জানে মিথ্যা ইতিহাস, এবং নতুন করে তাদেরকে একটা মিথ গল্প বানিয়ে তাদেরকে শেখানো হয়েছে এবং বোঝানো হয়েছে। তো সেই কারণের জন্য আপনারা যারা মানে অনেক সিনিয়র মানুষ আছেন ওই সময়কার, যারা চাক্ষুষ সাক্ষী, হ্যাঁ, তারাই মূলত, আমি মনে করি এটা সব সময় হয়, এটা তারাই হচ্ছে ইতিহাস, আপনারা হলেন ইতিহাস, জীবন্ত ইতিহাস। সো আপনাদের কাছ থেকে মানে একটা যে উম, সময়ের, সেই সময়কার ঘটনাবলী যে জানবে এখনকার নতুন প্রজন্ম, সেটাই কিন্তু আবার পরবর্তী প্রজন্মের জন্য ইতিহাস হয়ে থাকবে। সো আমি আপনার কাছে একটা স্পেসিফিক কোশ্চেন করতে চাই, সেটা হলো যে 1975 সালের সি- সারা অবস্থা কেমন ছিল, যে শেখ মুজিবকে আহ সরিয়ে দেওয়ার মতো, অর্থাৎ শাসন ক্ষমতাকে সরিয়ে দেওয়ার মতো পরিস্থিতি ঘটলো? আমি একটা গল্পই বললি, এটা গল্প, আমি গল্পই মনে করি, কিন্তু এটা প্র্যাকটিক্যাল। রংপুর থেকে ট্রেন আসছে, আমি ওই ট্রেনে উপস্থিত ছিলাম সেদিন। দুর্ভিক্ষ, চত্বরে দুর্ভিক্ষ, দেখেছি একজন বমি করে জানলা দিয়ে ফেলতে গেছে, আর একজন থালা ধরে সেই বমি ধরে নিয়ে খাচ্ছে। এটা আমার নিজের চোখে দেখা। তা এমন অবস্থা হয়েছিল, মানে দুর্ভিক্ষ, বাসন্তীর শাড়ি পরা, এই ইতিহাস তো আমরা এখনকার ছেলে মেয়ে নিশ্চয়ই জানেন।
তারা জানেন বলেই আজকে 24-এর বিপ্লব হয়েছিল, 36 আগস্ট বিপ্লব হয়েছিল। তো এই বিপ্লবে আমরা 36শে জুলাই যে বিপ্লব হলো, ওইগুলো ইতিহাস আমাদের পরে প্রজন্ম, যারা এখন প্রজন্ম আছেন তারা জানেন। কিন্তু আজকে সবচেয়ে দুঃখজনক হলো সত্য যে সেই 36শে জুলাইয়ের ঋণ আমরা এখনো সত্য পরের কথা, ঋণটাই ভুলে দেওয়ার প্রক্রিয়ায় চলে গেছি। এই জন্যই আমি বলি, তখনকার ইতিহাস আমরা, ইতিহাসে লেখা আছে, কিন্তু লেখা ছিল তার পরবর্তীতে যারা সরকার গঠন করেছেন, আওয়ামী লীগ ছাড়াও অন্যান্যরা যারা সরকার গঠন করেছেন, তারাও এদিকে ভ্রুক্ষেপ করেন নাই, প্রকৃত ইতিহাস আমাদেরকে বা আমাদের প্রজন্মকে জানতে দেননি বা তারা জানাতে পারেননি। সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদেরকে সতর্ক হতে হবে। আজকে সেই 75-এর 15ই আগস্ট থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে সতর্ক হতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তো আর ওই শেখ মুজিব হত্যার সাথে জড়িত ছিলেন না, তারপরেও উনি ক্ষমতা নিয়ে উনি শেখ মুজিবের ওই কথাই আমার মনে পড়ে, উনি সমস্ত লোভ সংবরণ করে উনি জাতির খেদমতের জন্য নেমে গেছিলেন। অনেক ধন্যবাদ মুর্তজা ভাই। আমি ইসমাইল ভাইয়ের কাছে আসবো। ইসমাইল ভাই, 74 সালে যে বাকশাল গঠন করা হয়েছিল, 75 সালে যে বাকশাল গঠন করা হয়েছিল, আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করে একদলীয় শাসন পালন করা হয়েছিল। এই বাকশাল গঠনের পিছনে আসলে কি উদ্দেশ্য ছিল? শেখ মুজিবের পরবর্তী উদ্দেশ্য কি ছিল বলে আপনি মনে করেন? ক্ষমতাটাকে কুক্ষিগত করা। আজীবনের জন্য মুজিব প্রেসিডেন্ট থাকবে, সে রাজা হবে, তার ছেলে মেয়েরা প্রিন্স হবে, প্রিন্সেস হবে, এই ধরনের প্ল্যান ছিল। এবং জাতিকে, পুরো আপনার সাধারণ নাগরিকদেরকে প্রজা বা চাকরের মতো বানানোর একটা পরিকল্পনা ছিল। এবং এই 32 নম্বর হচ্ছে কাশিম বাজারের কুঠির, এইখান থেকে সব ষড়যন্ত্রের উৎপত্তি হয়। এই কাশিম বাজার কুঠির এবং এই যে এবার যে ছাত্র জনতা এটাকে ধ্বংস করেছে, জাতি এতে খুশি হয়েছে। এবং আপনি দেখেন, এই যে বাকশাল গঠনের মাধ্যমে মানুষের ভোটার অধিকার থেকে শুরু করে, রাজনৈতিক অধিকার থেকে শুরু করে, সংবাদপত্রের অধিকার থেকে শুরু করে সমস্ত কিছু কেড়ে নেওয়া হয়েছিল এবং জাতিকে বানানো হয়েছিল গোলাম। এবং এই গোলাম, মানে আজকে যদি মুজিব কালকে যদি ইন্ডিয়ার সাথে সে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করত, এটা আরেকটা হায়দ্রাবাদ করে দিত, একটা আপনার কাশ্মীর করে দিত, বাংলাদেশের মানুষের করার মতো কিছু ছিল না। এখানে এত রয়ের এজেন্ট, যেটা হাসিনার আমলে ছিল তার চেয়ে বেশি মুজিবের আমলে ছিল। আর একটা জিনিস হলো, মুজিবের সময় শুধু আপনার ওই যে জাসদেই খুন হননি, ওই সময় আপনার এই যে সিরাজ শিকদারের সর্বহারা পার্টিকে এবং তাদের নেতাকর্মীদেরকে আপনার পাখির মতো গুলি করে মেরেছে এই রক্ষী বাহিনী, আমরা দেখেছি সেগুলো। এবং অনেক ক্ষত বিক্ষত লাশ আপনার বড় বড় গাছের মধ্যে ঝুলন্ত অবস্থায় ছিল, ব্যানেট দিয়ে খোঁচানো, নির্মমভাবে হত্যা করেছে যুবকদেরকে। অথচ এই দেশের স্বাধীনতার জন্য সিরাজ শিকদারও তার দলবল নিয়ে যুদ্ধ করেছিলেন এবং সে সিরাজ শিকদারকেও সে শেখ মুজিব বাঁচতে দেননি, তাকে বিনা বিচারে খুন করেছিলেন। অনেক ধন্যবাদ ইসমাইল ভাই। আরেকটা সম্পূরক প্রশ্ন এটার সঙ্গে আমি করতে চাই। প্লিজ। 15ই আগস্টের ঘটনা অ্যাকচুয়ালি সেই সময়কার এদেশের 7 কোটি সাধারণ মানুষ একদম অভিনন্দন জানিয়েছিল আমাদের এই যারা সেদিন আমাদের যে সেনারা, যে সেনা অফিসাররা এই ঘটনা ঘটিয়েছিলেন এবং বাংলাদেশকে একটি স্বৈরাচারের শাসন থেকে মুক্ত করেছিলেন। এই ঘটনার পরে যারা এই ঘটনার সঙ্গে ইনভলভ ছিলেন, বিশেষ করে কর্নেল ফারুক রশিদ সহ ওনার যে অফিসাররা ইনভলভ ছিলেন, পরবর্তীতে জেনারেল জিয়াউর রহমান ক্ষমতায় আসার পরে
আপনার ওনাদেরকে আপনি কি মনে করেন যে ওনাদেরকে সেইভাবে সম্মানিত করা হয়েছে কিংবা ঠিকমতো প্রতিষ্ঠিত করা হয়েছে কিংবা ওনাদেরকে সেই সম্মানটুকু দেওয়া হয়েছিল? অ্যাকচুয়ালি এখানে কিছু ইন্টেরিয়াল ম্যাটার হ্যালো। রয়ে গেছে, এটা নাকি কর্নেল ফারুক রশিদ, মেজর ডালিমদের সাথে জেনারেল জিয়ার, ওই পর্যন্ত আমি যেতে চাই না। আমার লিমিটেডের মধ্যে আমি থাকতে চাই। এখানে কিছু ওনাদের মধ্যে কিছু জিনিস ছিল যেটা হয়তো কেউ পেয়েছে, কেউ পায় নাই, অথবা এটার মধ্যে আমি যেতে চাচ্ছি না অ্যাকচুয়ালি। আচ্ছা, ওকে, কারণ অনেকে বলে থাকেন যে যারা এই বিপ্লবটা করেছিলেন তাদেরকে ঠিকমতো মানে পোস্টিং করা হয় না, দ্যাট ইজ তাদেরকে সেই মর্যাদাটুকু দেওয়া হয় না এই জাতির পক্ষ থেকে। তো সেক্ষেত্রে আপনি এই বিষয়ে কথা বলতে চাচ্ছেন না, কিন্তু একজন সচেতন দেশপ্রেমিক নাগরিক হিসাবে কি আপনার আপনার জায়গা থেকে সেই মূল্যায়নটা করা উচিত না? আপনি দেখুন, আসলে ওই সময়ে আসলে এটা তো সঠিক, সবাই তো বলছে, আপনিও বলতেছেন যে যেটুক পাওয়ার কথা ছিল ওই পর্যন্ত পাননি। জি, এবং শুধু একটাই তখন করা হয়েছিল তাদেরকে, সেটা ইন্ডিমনিটি অধ্যাদেশ করে তাদেরকে সাময়িকভাবে রক্ষা করা হয়েছিল, কিন্তু শেষ শেষ রক্ষা তো আহ, করা যায় নাই এবং তাদেরকে ফাঁসিতে ঝুলানো হয়েছে যেভাবে। ওটা দেশ জাতির চাওয়া ছিল, ওটা কোনো জেনারেল জিয়ার নিজস্ব ব্যক্তিগত অবদান না, এটা দেশবাসী এটাই চেয়েছিল যে মুজিব হত্যার বিচার এই দেশের মাটিতে হবে না, এবং মুজিবের বডি সমুদ্রে নিক্ষিপ্ত করা হোক, এবং মুজিবের কবর বাংলার মাটিতে হবে না। কিন্তু তারপরও কর্নেল ফারুক রশিদ, মেজর হুদা ডালিমরা তাদের উপর দয়া দেখিয়েছে, তাদেরকে গোপালগঞ্জে একটা জায়গা করে সেখানে কেউ দাফন করার মতো কোনো লোক ছিল না, কাফন কেনার মতো কোনো লোক ছিল না। মেজর বজলুল হুদা তার পকেটের টাকা দিয়ে কাফন কিনে তাকে দাফন করে দিয়ে আসছিলেন। কেমন, এমনকি একটা প্রতিবাদ করার মতো কোনো লোক ছিল না, মুজিবের জন্য একটু প্রে করার জন্য একটা মোনাজাত করার মতো লোক ছিল না, অনেক কারণ মানুষ এত ঘৃণা করেছে। অনেক ধন্যবাদ ইসমাইল ভাই। আমি মুর্তজা ভাইয়ের কাছে আবার ইতিহাসের কিছু বক্তব্য নিয়ে আসতে চাই। যে শেখ মুজিবুর রহমানের যে বাকশালের যে নীতি এবং বৈশিষ্ট্য ছিল, সেটাকে কি আপনি মনে করেন যে খুব সহজে ভারতের কররাজ্যে পরিণত করার একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছিল বাকশালের নীতির মধ্যে? মুর্তজা ভাই, শুনতে পাচ্ছেন আমার কথা? জি। হ্যাঁ, হ্যাঁ, বলুন। আমি বলছি যে শেখ মুজিবুর রহমানের বলুন। বাকশাল গঠন, এই বাকশাল গঠনের যে প্রক্রিয়া ছিল এবং পরবর্তীতে পরিকল্পনা ছিল, এটা কি ভারতের একটি কররাজ্য বানানোর পরিকল্পনা বলে কি আপনি মনে করেন? এবং এই বাকশালের নীতি এবং বৈশিষ্ট্যের মধ্যে কি আপনি কি সেটাই দেখতে পান? না, আমি ঠিক এর সাথে একমত নই। কারণ বহু রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশকে ভারত কররাজ্য বানাবে, এটা ভারত সবসময় ভয় পেত। আমি এখানে একটা কথা বলতে চাই। মেধাবী ছাত্র শহীদ বিপ্লবী সিরাজ শিকদার, তিনি দেশপ্রেমকে দেখিয়ে গেছেন যে কিভাবে দেশের মানুষকে প্রেম দিয়ে রাখতে হয়। তাকেও বাঁচতে দেয়নি শেখ মুজিব। আজকে সেদিন যে ঘটনা ঘটেছিল, সিরাজ শিকদারকে হত্যার পরে তাকে নিয়ে গিয়ে ক্রস ফায়ার দিয়ে বলা হলো যে সিরাজ শিকদারকে লাফিয়ে পালায়ে যাচ্ছিল মুজিব করেছিলেন। তার পরিণতি কি হয়েছে ইতিহাস আমরা দেখেছি। ভারতের কররাজ্য হবে বাংলাদেশ, এটা আমি কখনো বিশ্বাস করিনি, এখনো করি না। কারণ করতে গেলেই মনে হয় যে যখনই প্রিপারেশন নিতে গেছে অনেকেই, আমরা দেখেছি করেন আজকে ৩৬শে জুলাই ২০২৪ যে ঘটনা ঘটলো, এভাবেই ঘটনা ঘটতো, এভাবে ইতিহাস তার পরিসমাপ্তি ঘটায়। যে ভাই, কররাজ্য হবে না এটা আপনি বিশ্বাস করেন, কিন্তু কররাজ্য করার জি। করা হয়েছে গত 15 বছরে, তো তাই করা হয়েছে। আপনার বাংলাদেশের ভিতর থেকে আপনার না,
দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। এটা কি আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের উপরে কি আঘাত না? আমাদের গঙ্গার পানি যে হিস্সা দেন, এটা কি এটা কি করদাকে বলা যায় না? আমাদেরকে যে না, রাজনৈতিক ভাবে হ্যাঁ, আমাদের করসাহায্য করার 16 বছর যে তখন ছিল কিনা আমি জানি না। তবে এবারে যে 15 বছর 17 বছর শেখ হাসিনা কাজ করলো, শেখ হাসিনা প্রতিটি জায়গায় বর্ডারে রেল খুলে দেওয়া, সমস্ত কিছু মানে সাথ দিয়ে ভারতকে আশীর্বাদ করে, ভারতে আশীর্বাদ পুষ্ট হয়ে উনি ক্ষমতায় অংশগ্রহণ করেছেন। শুধু আজকে যখন ইন্ডিয়া আহ, বলে, আমি আরেকটু অ্যাড করতে চাই, গত 15 বছরে বাংলাদেশে যতগুলো নির্বাচন হয়েছে সবগুলো নির্বাচন কি ভারতের পরিকল্পনা হয় নাই? সুজাতা সিং এসে কি বলে নাই এরশাদকে যে তোমাকে নির্বাচনে যেতে হবে? আমাদের এরশাদের যিনি ছোট ভাই, উনি কি ইন্ডিয়া থেকে ফেরত এসে বলে নাই যে এখন কিছু বলা যাবে না, ওখানে ইনস্ট্রাকশন নিয়ে আসেন? তাকে আপনি মনে করেন যে এটা কি করযোগ্য হয় নাই গত 17 বছরে? হ্যাঁ, এটা বলতে না, পারি যে বাংলাদেশের যে 17 কোটি মানুষ, তারা থাকতে করযোগ্য হবে না, কিন্তু হওয়ানোর জন্য যে প্রচেষ্টা শেখ মুজিব এবং শেখ হাসিনার শাসন আমলে দুটো সময়ই তো সেটা করা হয়েছে। তাহলে আপনি কেন বিশ্বাস করেন না? না, আমি এটা বিশ্বাস করি কররাজ্য করা যেত, এবং বাকশাল গঠনের যেতে পারতেন। বাক্সার গঠনের প্রক্রিয়াই তো ছিল কররাজ্য করার জন্য। উনি যা বলবেন সেটাই হবে। উনি যদি বেরুবাড়ি এটা ওটা সব তো আমাদের দিয়ে দিচ্ছেন ইন্ডিয়াকে। ইন্ডিয়াকে দিছি, আজকে ধরেন এই যে এখন বর্ষার সময় সমস্ত উত্তর বাংলা তলিয়ে যাচ্ছে এবং নিউজ গুলো আসতেছে যে তারা ফারাক্কার চাবি খুলে দিয়েছে। তো এই যে এটা কররাজ্য, আপনার বেঁধে পিটানো আর গুলি করে মারা একই জিনিস। তার লাশ থাকে আর কিছুই থাকে না, গুলির ক্ষত থাকে। বাংলাদেশকে শুধু ক্ষত করে রেখে ভারত চলে যেত। ভারতও একটা স্বাধীন রাষ্ট্র। আজকে ভারতের একদিনই ভারতের স্বাধীনতা দিবস। তা আমি বলতে চাই, ভারত স্বাধীন রাষ্ট্র হয়েও কিভাবে আমাদের দেশের সুজাতা সিংকে পাঠিয়ে কিভাবে নির্বাচনে অংশগ্রহণ করতেই হবে। আমরা দেখলাম এরশাদ সাহেবকে কিভাবে কোলে করে ধরে নিয়ে সিএমএইচে ভর্তি করে তাকে নির্বাচনে বাধ্য করালো এবং একটা সিটে উনি তো সই করেন নাই, অথচ তাকে এমপি বানিয়ে দেওয়া হলো এবং সেটা করলেন। মোর্তজা, অনেক ধন্যবাদ। আমি ইসমাইল ভাইয়ের কাছে যাচ্ছি। ইসমাইল ভাই, শেখ মুজিবের নীতি কি বাংলাদেশে যে যে বাকশালের নীতি, আমি মোর্তজা ভাইকে ঠিক একই প্রশ্ন করেছিলাম। সেই আহ, যে বাকশাল গঠনের প্রক্রিয়া এবং ভবিষ্যৎ পরিকল্পনা, এটা কি আসলেই ভারতের কররাজ্য বানানোর পরিকল্পনা ছিল বলে আপনি মনে করেন? পাশাপাশি আরেকটি কোশ্চেন এটার সাথেই, সেটা হলো যে 1972 থেকে 75-এর এই ইতিহাস বর্তমান প্রজন্মকে খুব সংগঠিত করে, অর্গানাইজ করে জানানো উচিত বলে আপনি মনে করেন কিনা আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে? ইসমাইল ভাই। Thank you. হ্যাঁ, আমি শুনছি আপনার এখানে এই বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে ভারতের হাতে তুলে দেওয়ার গভীর ষড়যন্ত্র ছিল এবং শেখ মুজিব ভারতের মুখ্যমন্ত্রী হওয়ার তার শখও ছিল। এর বহু আলামত আমরা দেখেছি এবং দেশকে বিভক্তির পিছনে ষড়যন্ত্র অনেক পিছন থেকেই এই ষড়যন্ত্রে উনি লিপ্ত ছিলেন শেখ মুজিব, এবং এটা থেকেই 15ই আগস্টের সৃষ্টি হয়। এটা একটা পার্ট ছিল দেশকে রক্ষার জন্য। এই আগস্ট বিপ্লব সৃষ্টির আরেকটা পার্ট ছিল। এটা অনেক কিছুর মধ্য দিয়ে আপনার ধরেন, এই যে আপনি দেখেন, আমি আগেও বলেছি যে শেখ মুজিব মরার পরে কেউ ইন্না লিল্লাহ পড়লেন না। এমনকি শেখ মুজিবের কোনো আওয়ামী লীগের নেতা ওনারা যদি বলে যে আমি সেনাবাহিনীর ভয়ে প্রতিবাদ করতে পারিনি, তাহলে এটাও সুযোগ ছিল যে 10তলা বিল্ডিং এর উপর থেকে জাম দিয়ে মুজিবের জন্য আত্মহত্যা করতে পারতেন, যে আমি শেখ মুজিবের জন্য, আমার নেতার জন্য আমি আত্মহত্যা করলাম, এটাই প্রতিবাদ। ওটাও তো করেন নাই। তাহলে সুতরাং আমরা কাউকে দেখতে পাইনি। ঢাকা শহর মানুষ মিষ্টি বিতরণ করতেছিল, গ্রামে গঞ্জে করতেছিল, এবং আমি নিজেও সে মিষ্টি খেয়েছি তখন।
কেমন? তো এখন এই ষড়যন্ত্র আজকের প্রজন্মকে আপনাকে এই 15ই আগস্টের ইতিহাস জানাতে হবে এবং মুজিবের দুর্নীতি এবং তার কন্যার যে অপকর্ম এবং আয়নাগর, এগুলো একটা স্টোরি। এই গল্পগুলোকে ছবিতে আনতে হবে এবং ইতিহাস রূপে তৈরি করতে হবে এবং এগুলোকে আজকের প্রজন্মের হাতে তুলে দিতে হবে। তাহলে আগামী দিনের রাষ্ট্র গঠনে আমাদের এই নতুন প্রজন্ম জন্য অনেক সহায়ক হবে। অনেক ধন্যবাদ ইসমাইল ভাই। আমরা আলোচনার পর্যায়ে আহ মুর্তজা ভাই, আপনার কাছে আসছি একদম শেষ প্রশ্ন নিয়ে। সেটা হলো যে এই 15 আগস্টের ঘটনা কোন প্রজন্মের জন্য কি শিক্ষা নিয়ে আসে, বিশেষ করে যারা নতুন রাজনীতিবিদ বা একদম মানে ইয়াং পলিটিশিয়ান, তাদের জন্য কি শিক্ষা নিয়ে আসে আপনি আপনার দৃষ্টিকোণ থেকে? আমার আমার দৃষ্টিকোণ থেকে মনে করি যে যারা নতুন প্রজন্ম রাজনীতি আসছেন তাদেরকে আমি ঐতিহাসিক একটা কথা বলি যে সবাইকে লোভ সংবরণ করতে হবে। আমরা কেউ যদি লোভ সংবরণ না করতে পারি তাহলে আমাদের আরো দুর্ভোগ হবে। এটাই শেষ না, আবার আর একটা স্বৈরাচার এসে দখল করবে ওই চেয়ার। কাজে আমি বলি এখন আমাদের যারা আছেন নতুন প্রজন্ম, আমরা তাদের কি শিক্ষা দেব? আপনি এই টক শোতে আপনার সঞ্চালনায় যে টক শো হচ্ছে, আজকে আমি আছি এখানে উপস্থিত, ইসমাইল সাহেব আছেন, কিন্তু আমরা দেখেছি আমরা ছোটদের কি শিখাই। আমরা যখন নিজেদের কর্মীদের সাথে ইনফরমাল কথাবার্তা বলি তখন তুই তুমকার বলি আমরা, কিন্তু আমরা এখন টক শোতে দেখি এই যে নতুন দল হয়েছে, যারা নতুন দল করছে, স্বাভাবিক কারণেই তারা অন্যদের তুলনায় জুনিয়র, তাদেরকে তুই তুমকার করে কথা বলে। মানে কোনো কৃষ্টি নাই, কোনো সামাজিক বাঁধন নাই যে না ফর্মালিটি মিটিং এ আমরা নিজেদের কর্মী তো আপনি করে করি। তাই আমি আজকে নতুন প্রজন্মকে বলতে চাই, আপনারা এখনো সময় আছে, কেবলমাত্র আপনারা যুদ্ধ শেষ করেছেন, রক্ত এখনো শুকায় নাই। এই রক্ত শুকানোর আগে আপনাদের যারা চলে গেছেন, শহীদ হয়েছেন, তাদের ঋণ যাতে আমরা পরিশোধ করতে পারি সেই দিকে খেয়াল রেখে আপনারা পথ চলবেন, এই আমার কামনা। ধন্যবাদ ইসমাইল ভাইয়ের কাছে। আমার এখনকার প্রশ্ন হচ্ছে, 1975-এর 15ই আগস্ট শুধু কি একটি রাজনৈতিক ঘটনা ছিল, নাকি এটা বাংলাদেশের ভবিষ্যৎ ধারা নির্ধারণের একটি টার্নিং পয়েন্ট ছিল বলে মনে করেন? 75-এর 15ই আগস্ট তাকে মানুষ যেভাবে মূল্যায়ন করে, আজকে পর্যন্ত আমরা যা পাচ্ছি সেটা হলো আমাদের ফিউচারের জন্যই এই 15ই আগস্ট এসেছিল। আজকে আমরা স্বাধীন দেশ পেয়েছি, আপনি আমি কথা বলার সুযোগ পাচ্ছি, সংবাদপত্র স্বাধীনতা পেয়েছে, মানুষ গণতন্ত্র পেয়েছে। 75-এর 15ই আগস্টের পরেই বহু দলীয় গণতন্ত্র পেয়েছে, এমনকি আওয়ামী লীগেরও পুনর্জন্ম হয়েছে। এবং 75-এর 15ই আগস্ট সেদিন সফল না হলে আজকের বিএনপির জন্ম হতো না, জামায়াত ইসলামের জন্ম হতো না, এমনকি কোনো রাজনৈতিক দলেরও জন্ম হতো না। আজকে যে গোলাম মাওলা রডিরা বঙ্গবন্ধুর নাম ধরে অনেক কিছু স্মরণ করে, এই সুযোগটুকু পেত না। আজকে আপনাকে আমাকে বাকশাল করা লাগতো, আজকে আপনি যে নিউজ মিডিয়া ওপেন করেছেন সেই সুযোগটুকু থাকতো না। আজকে আমাদেরকে মুজিবের গুণগান গেয়ে বেড়াতে হতো, যে কারণে এই প্রতিবাদে এবং শেখ মুজিবের জন্য সিরাজ শিকদারও ছিলেন একটা ফ্যাক্টর, যে কারণে তাকে মুজিব প্রথমেই এই 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 নেতৃত্বকে ধ্বংস করে দিলেন, তাকে হত্যার মধ্য দিয়ে। এবং কর্নেল ফারুক রশিদ সেই সুযোগটা নেননি, মেজর ডালিমরা সেই সুযোগটা নেননি। তারা দেশ এবং জাতির স্বার্থে ওই বাংলার ওই দৈত্যটাকে সরিয়ে দিয়ে বাংলাদেশের মানুষকে স্বাধীন এবং সার্বভৌমত্ব রক্ষায় এবং গণতন্ত্র ফিরিয়ে দিয়ে তারা দেশের হিরো হয়ে আছেন। এবং আপনি দেখেন ব্রিটিশরাও সেদিন আপনার ক্ষুদিরাম এবং মাস্টারদা সূর্য সেনদেরকে ফাঁসি দিয়েছিলেন, কিন্তু তারা ইতিহাসে আজও হিরো হয়ে বেঁচে আছেন। ঠিক শেখ হাসিনা এই ঘোষিটি, কর্নেল ফারুক, মেজর বজরুল হুদা এবং
কর্নেল শাহরিয়ার সহ 2 মহিউদ্দিনকে ফাঁসি দিয়ে তাদের ইতিহাস থেকে মুছতে চেয়েছিলেন, কিন্তু তারা সেই সূর্য ক্ষুদিরাম এবং সূর্য সেনদের মতো হিরো হয়েই ইতিহাসের পাতায় আজীবন থাকবেন, আহ, এটাই আমি মনে করি। অনেক ধন্যবাদ। দর্শক মন্ডলী, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন খন্দকার গোলাম মুর্তজা এবং ইসমাইল হোসেন। আপনাদের কে অনেক ধন্যবাদ ধৈর্য সহকারে আমাদের এই আলোচনা শোনার জন্য। আহ, ইসমাইল ভাই এবং মুর্তজা ভাই, আপনাদের দুজনকেও ধন্যবাদ আমাদের এই আলোচনা অংশগ্রহণ করার জন্য। একটি ইতিহাসের বাঁকে আমরা এখন অবস্থান করছি এবং পরবর্তীতে আবার নতুন আরো বিষয় নিয়ে, বিশেষ করে 15 আগস্টের পরে আরো নতুন বিষয় নিয়ে আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানাবো। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ইনশাল্লাহ আগামী পর্বে নতুন আবার কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হবো। সে পর্যন্ত সবার সুস্থতা কামনায় আসসালামু আলাইকুম। আসসালাম, থ্যাংক ইউ।